তাই না? সাউন্ড করা অর্থাৎ কোনো একটা যন্ত্রাংশ একটা নির্দিষ্ট জায়গায় গাইডলাইন মেনে চলে যে কাজ করা হয় সেটাকে বলা কি ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন ইংলিশ শব্দ, বাংলা হলো স্থাপন। এই ইনস্ট্রাকশনের আরো কিছু ইংলিশ শব্দ আছে, ফিটিং আছে, সেটিং আছে, তাই না? ওটা হলো আঞ্চলিক, তাই না? অরিজিনালি ইঞ্জিনিয়ারিং ভাষা হলো ইনস্ট্রাকশন। অনেকে বলে সব ফিটিং করে আসি, সেটিং করে আসি, তাই না? ওটাও কিন্তু একই জিনিস, ওটাও কিন্তু স্থাপন করা। আমরা ইনস্ট্রাকশনের এখানে দেখেন একটা প্রজেক্টর বসানো আছে, দুইটা ইনস্ট্রাকশন করা হয়েছে না? তারপরে এখানে ব্যানার বসানো হয়েছে, ব্যানার বসানো হয়েছে, মঞ্চ করা হয়েছে, টেবিল চেয়ার বসানো হয়েছে অনেকগুলো, তাই না? কি সারি শব্দ বলে। এখানে আমি যখন দর্শক হিসেবে যদি দেখি তাহলে আমরা সুন্দর লাগতেছে দেখতে, পোশাক পরে আছে, ওটা একটা ইনস্ট্রাকশন, তাই না? এটা কোম্পানি বলছে যে পোশাক ছাড়া এখানে বসা যাবে না, এগুলো করছে, এটা তাহলে কি ইনস্ট্রাকশন না? ওটা একটা ইনস্ট্রাকশন। দেখতে যেটা ভালো লাগে সেটা কি সবার কাছে ভালো লাগে, যেটা দেখতে খারাপ লাগে সবার কাছে খারাপ লাগে। একজন টেকনিশিয়ান যখন কাস্টমারের বাসায় ইনস্ট্রাকশন করে, যদি দেখতে ভালো লাগে তাহলে কি ওই সে টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান হিসেবে গণ্য হয়, এবং ওই টেকনিশিয়ান ওই এলাকার অথরাইজ হিসেবে শ্রেষ্ঠ অথরাইজ হিসেবে গণ্য হয়। ওই যে ডিলার যে বিক্রি করছে সে ডিলারের জন্য শ্রেষ্ঠ হিসেবে গণ্য হয়। সেই ডিলার থেকে কি সারা বাংলাদেশে ব্র্যান্ডের হিসেবে প্রচলিত হয়, তাই না? এই ইনস্ট্রাকশনটাকে খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হবে, তাই না? আমরা ইনস্ট্রাকশনকে ইঞ্জিনিয়ারিং ভাবে দুই ভাগে ভাগ করছি, একটা কোড ইনস্ট্রাকশন আর একটা নন কোড ইনস্ট্রাকশন। কোড ইনস্ট্রাকশনটা কি? সচরাচর যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিংবা এসে যারা এই এয়ার কন্ডিশনের রিলেটেড যে আবিষ্কৃত করছে, যারা ইঞ্জিনিয়াররা আবিষ্কার করছে, তারা যে একটা গাইডলাইন দিয়েছে যে একটা প্রোডাক্ট এইভাবে ইনস্টলেশন করতে হয়, এইভাবে পাইপিং করতে হয়, এইভাবে কমিশনিং করতে হয়, এইভাবে এসিগুলো চালাতে হয়, পরিচালনা করতে হয়, সম্পূর্ণ গাইডলাইন মেনার যে প্রক্রিয়াটা, সম্পূর্ণ যে কাজগুলো মেনে চলা হয় সেটাকে বলা হয় কি কোড ইনস্টলেশন। বুঝতে পারছি? অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেভাবে গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইন অনুযায়ী যে কাজ করা হচ্ছে সেটাই হচ্ছে কি ইনস্টলেশন, কোড ইনস্টলেশন। আরেকটা হচ্ছে নন কোড, যে কোনো গাইডলাইন মানা হয় না। অর্থাৎ আমি আমার সিনিয়র বড় ভাইয়ের কাছ থেকে কাজ শিখছি কিংবা ওস্তাদের কাছ থেকে শিখছি, সেই ওস্তাদও কোনো গাইডলাইন মানে নাই, সে দেখে দেখে কাজ শিখছে, তার দেখা দেখে আমি শিখছি এবং আমি ওইভাবে কাজ করতেছি। কোনটা আগে করা উচিত, কোনটা পরে করা উচিত আমরা কোনো মানতেছি না, জাস্ট খালি দেখতেছি, ধরে এসিটা বসাই দিচ্ছি, পাইপিং করে দিচ্ছি, গ্যাস ছেড়ে দিয়ে চলে আসতেছি, কোনো ভ্যাকুয়াম করতেছি না, কোনো প্রেসার দিচ্ছি না, কোনো লিকেজ করতেছি না, কোনো ময়লা পরিষ্কার করতেছি না, ডেলিভারি ঠিকভাবে কাজ করতেছি না। সেগুলোর বিষয় কি নন কোড ইনস্টলেশন। তাহলে আমরা কোনটার পক্ষে? কোড কোড না নন কোড? কোড কোড ইনস্টলেশন পক্ষে, ঠিক আছে? আমরা বুঝতে পারবো কোড ইনস্টলেশন পক্ষে থাকলে আমাদের অনেক উপকার। এই ইনস্টলেশনের যদি সমস্যা হয়, তিনটা সমস্যা হবে, আপনি মনে রাখবেন, নোট করে রাখেন। প্রধান তিনটা সমস্যা হবে যদি ইনস্টলেশনের সমস্যা হয়। আমরা একটু দেখি। প্রথম সমস্যা হচ্ছে শব্দ করে। প্রথম সমস্যা কি? শব্দ করে। দ্বিতীয় সমস্যা পানি করে। তৃতীয় সমস্যা ঠান্ডা হয় না। এই তিনটা হলো মেন সমস্যা। এয়ার কন্ডিশন আমি লাইনে এই তিনটা সমস্যাই হচ্ছে কি ইনস্টলেশন জড়িত কারণে হয়। প্রথমটা হচ্ছে শব্দ করে। কেন শব্দ করে? আমি ইনস্টলেশন করতে গেছি, পাকা করে লাগাইছি, ইনস্টলেশন করতে গেছে স্ক্রুটা ঠিকভাবে টাইট দেওয়া হয়, জয়েন্টারে অলরেডি স্ক্রুটা ঠিকভাবে টাইট দেওয়া হয়, রয়্যাল লোডটা সঠিকভাবে লাগানো হয় না, অথবা এমনভাবে লাগানো হয়েছে স্ক্রুগুলো মানে ঢাকনাগুলো যেখানে 10টা স্ক্রু ছিল সেখানে 5টা লাগাইছে, বাকিগুলো লাগাই দিয়েছে, তাই না? অথবা জয়েন্টারটা লুজ করে রেখে দিয়েছে, রয়্যাল লোডটা ভালো টাইট দেওয়া হয়, তাহলে এসে সাউন্ড হচ্ছে, সে শব্দ হচ্ছে, তাই না? ইনডোরের ক্ষেত্রে ইনডোরটাও বাঁকা করে লাগাইছে, ইনডোরে কাভার লক করে ঠিকভাবে লাগানো হয় নাই, ইনডোর স্ক্রুটা ঠিকভাবে লাগানো হয় নাই, তাহলে কি হচ্ছে? শব্দ হচ্ছে। কমন পড়ছে? এরপরে হচ্ছে 2 নম্বর পানি পড়ে। পানি পড়ে কি কারণে? যে এই পানিটা একটা সঠিকভাবে সুন্দর করে ড্রেসিং করে জায়গা মতো পালাইছি কিন্তু কেউ লাগাই নাই, কিংবা এমন ভাবে পালাইছি যেখানে মানুষজন রাস্তাতে হাঁটে তার উপর পালাইছে, রাস্তার মানুষের উপর পানি পড়তেছে, কমপ্লিট দিচ্ছে, তাই না? আবার এমন ভাবে লাগাইছি পাকা করে যে পানিটা স্লোপিং হওয়ার কথা ছিল, ওভারফ্লো করে রুমের ভিতরে পানি পড়তেছে, আবার
নম্বরটা ইংলিশ প্রশ্নের 3 নম্বরটা হলো কি ঠান্ডা হয় না। ঠান্ডা হয় না, ঠান্ডা না হওয়ার কারণ কি? এখন আমি ভ্যাকুয়াম করি নাই, আমি প্রেসার দিয়ে লিক চেক করি নাই, ময়লা পরিষ্কার করি নাই, ভ্যাকুয়াম করি নাই, আমি এখানে এসিটাতে গ্যাস লাগবে বেশি না কম সেটাও জানি না, পাইপ বেশি লাগাইছি, গ্যাস অতিরিক্ত গ্যাস দেওয়া উচিত ছিল, দেওয়া নাই, কিংবা পাইপ কেটে ফেলেছি, গ্যাস একটু ছেড়ে দেওয়া উচিত ছিল, ছাড়ি নাই, এজন্য গ্যাস সিস্টেমের মধ্যে বেশি, তাই না? আউটডোর যেখানে বসাইছি সেখানে বায়ুমণ্ডলের বাতাসটা বাড়াতে পারে নাই, বায়ুমণ্ডলের বাতাসটা বাড়াতে না পারার কারণে কি হয়েছে? যেখানে আউটডোর ওভারহিট হচ্ছে, ইনডোর ইউনিটটা এমন জায়গায় বসাইছি যেখানে রুম থেকে বাতাস টানতে পারতেছে না, সেখানে আবার কুলিং হচ্ছে, তখন রুমের এয়ার সার্কুলেশন করতে পারতেছে না। এমন জায়গায় আউটডোর বসাইছি বা ইনডোর বসাইছি যেখানে আসলে বসানো উচিত না, এমন ভাবে এসি বসাইছি ইনডোরটা যেখানে রুম সাইজ লাগানো আমি বসাইছি একটা খালি কি হচ্ছে? পানি হচ্ছে, ঠান্ডা হচ্ছে না, কাস্টমার কমপ্লেইন করছে, তাই না? এইগুলোর কারণে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। আমরা পরীক্ষা যখন প্রশ্ন জিজ্ঞেস করি টেকনিশিয়ানকে যখন আসে ঠান্ডা হয় না, অসংখ্য কারণ আছে, কয়টা বলবো? দাদা 8-10টা দুটো নির্ণয় করে শেষ থাকে যায়, অসংখ্য কারণ না ঠান্ডা না হওয়ার কারণে। আমরা ইনস্ট্রাকশন প্রধান যে কারণগুলো যেটা বললাম এটা হলো কি ইনস্ট্রাকশন জনিত কারণে। আরো অন্যান্য কারণ আছে ঠান্ডা হওয়ার, সেটা হলো কি পরবর্তীতে সার্ভিস মেইনটেনেন্স স্পেয়ার পার্টস বিভিন্ন কারণে ঠান্ডা হয়, তাই না? প্রধান কাজ লাগানোর পরে এই তিনটা কমপ্লিট হয়। এখানে আমরা যদি সঠিকভাবে গাইডলাইন মেনে চলি তাহলে আমাদের সম্পূর্ণ কাজ কি সঠিক থাকে। আমরা বলতে পারছি তো, তাহলে আমরা ইনস্ট্রাকশন প্রথম ধাপ সেফটি টুলস, সেফটি ডিভাইস বলে আমাদের থাকা দরকার। প্রথমটা হচ্ছে কি হেলমেট, দ্বিতীয়টা কি হ্যান্ড গ্লাভস, তৃতীয়টা হলো গগলস, চতুর্থ হচ্ছে সেফটি বেল্ট, পঞ্চম হলো মাস্ক। পাঁচটা, বেশি দরকার নাই, পাঁচটা জিনিস কি আছে আমাদের। একজন অথরাইজ বা একজন ওয়ার্কশপের মালিক তার যদি 3টা টিম থাকে তাকে 3টা সেফ এগুলো থাকতে হবে। অনেক দামি জিনিসটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, হেলমেট, সেফটি বেল্ট, গগলস, হ্যান্ড গ্লাভস এবং মাস্ক। আর কোনটা ঠিক আছে আপনারা ভালো জানেন। একটা হ্যান্ড গ্লাভস কি জন্য ব্যবহার করা হয়? যদি ইলেকট্রিক্যাল লাইনে কাজ করি তাহলে হ্যান্ড গ্লাভস ধরে কাজ করলে শর্ট খাওয়া থেকে বেঁচে যাবে। হ্যান্ড গ্লাভস স্ট্যান্ডার্ড হ্যান্ড গ্লাভস, ঠিক আছে? হ্যান্ড গ্লাভস থাকলে আমরা কোন একটা এসি যখন জোরে হাতে ধরবো তখন কিন্তু আমার শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। বিশ্বাস করেন? বাস্তবে দেখেন, আপনার হাতে দিয়ে যখন ধরবেন, হাতে ধরবে কি ওই এসির যে বডিগুলো আছে ধারালোর মতো, তখন হাতের উপর ব্যথা হবে, তখন আপনার মনে করবে যে আপনার শক্তি যে ছিল শক্তি অনেক কমে যাবে, ব্যথা লাগতেছে, উঠতে পারতেছে না। আবার যখন আপনার হ্যান্ডগ্লাভস থাকলে দেখবেন যে আমার কোনো কিছুই মনে হচ্ছে না, তাই না? একটা 1.5 টনের আউটো কত কেজি ধরো? 40 কেজি, দুইজনে ধরে উঠতে পারি না, তাই না? তাই আমার হ্যান্ডগ্লাভসের কাজ। 2 নম্বরটা হচ্ছে কি হেলমেট। আমরা যেখানে উপরে কনস্ট্রাকশনে কাজ করবে সেখানে আপনি হেলমেট লাগাবেন, তাই না? যেখানে লোহার লাগাবেন, ভিতর দিয়ে কাজ করতেছেন সেখানে হেলমেট লাগাবেন, কোনো ক্ষেত্রে প্রয়োজন নাই। তারপরে মাস্ক, আমি যখন ড্রিল করতেছি তখন ধুলা ময়লা আসতেছে, আমি যখন ড্রিল করতেছি চোখে ময়লা লাগতেছে, গগলস কাট যদি পরি তাহলে কিন্তু চলছে, তাই না? এরপরে আরেকটা সেফটি বেল্ট। আমি বাইরে যাচ্ছি, এটা কিন্তু বেশি বেশি জরুরি। আমি আমার হেল্পার কিংবা আমার টেকনিশিয়ানের আন্ডারে কাজ করছি, উনি উপর থেকে আমাকে ধরে রাখছে রশি, ছেড়ে দেয় তাহলে আমি কি শেষ। আমি রশি তো থাকবেই, পাশাপাশি সেফটি বেল্ট আমি আমার ছেলে টাকার জন্য নিজে আমার নিরাপত্তা রাখবো, আরেকজন আমার দিব না, দিয়ে কাজ করবো। আমি যদি পড়ে যাই তাহলে আমি ধরবো, কোনো সমস্যা নাই। সেফটি বেল্ট আবার 2 রকমের, একটা কোমর বেল্ট আর একটা পুরো শরীরের একটা এক্স যে পিছনে পিছনে সাইডে লাগায়, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোমর একটা কিন্তু করে গেলে কোমর ঝুলে থাকবে, পেশা যাবো কিন্তু কোমর ভেঙে যাবে, এটা ক্ষতি হবে, ঠিক আছে? আমরা কি এই 5টা জিনিস আমরা কি রাখতে পারি না? তাহলে এই প্রতি বছর অনেক মিডিয়াতে আসে, অনেক দুর্ঘটনায় মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে, কেন এত অবহেলা? আমরা এই কাজগুলো করবো, ঠিক আছে? আমরা এর সাথে ইনস্ট্রাকশনের প্রধান যে যন্ত্রাংশগুলো টুলস, প্রধান টুলস কি? স্ক্রুড্রাইভার, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, স্টার স্ক্রুড্রাইভার, এটা কি আছে? বড় ছোট মাঝখানে এবং আপনি ছোটটা, তাই না? স্টার স্ক্রুড্রাইভার
বড় ছোট আমরা সব কিছু দিতে হবে। রেঞ্জ সাইড রেঞ্জ তাই না, 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি কোন ফ্লাইট কাটে কোনটা লাগবে। ছোট ফ্লাইট কাটে ছোট রেঞ্জ লাগবে, বড় হলে যখন ফ্লাইট দিব তখন কিন্তু এই রেঞ্জ কেটে দেবে। সে ধরবে কিন্তু শক্তি বড় করে ক্ষেত্রে বড়রা, ছোট করে ক্ষেত্রে ছোটরা। কারণ কিন্তু একটা অর্থ ফ্লাইট কাটে যদি আমি একটা 12 ইঞ্চি রেঞ্জে করি কান ধরে বড় শক্তি এমনি বেড়ে যায় তাই না, কাজ খেয়ে যাবে। যখন যেটা দরকার সেটা লাগাবো, ঠিক আছে। এরপর কি আমাকে ফ্লাইং টুলস মেনটেন্স, ফ্লাইং টুলসের ভিতরে আমাকে দুটোই থাকতে হবে, ফ্লাইং এর থাকতে হবে এবং স্লাইডিং এর টুলস থাকতে হবে, দুটোই থাকতে হবে। কাটার টিউব কাটার তাই না, এবং আমাকে গেজ মিটার, লো প্রেসার হাই প্রেসার, আমাকে হোস পাইপ, ভালো মানের হোস পাইপ লাগবে, ঠিক আছে। আমাকে কিলোভোল্ট মিটার মানে ওহমস, তারপর কি প্রেসার ওহমস, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মাপতে হবে। প্রথম কাজ হচ্ছে কুলিং হিটিং লোড ক্যালকুলেশন করা। আপনাদের বলছি যে একটা বই দিচ্ছি, বইয়ে কি বললে আপনি ইঞ্জিনিয়ার হবেন। আমি এখানে একজন সাইট ইঞ্জিনিয়ার যেটা করা লাগে মেন বিষয় নিয়ে এই সাইট ইঞ্জিনিয়ারের একটা স্বীকৃতি দিয়ে দেবো, যদি ভালোভাবে শোনেন কিভাবে একজন সাইট ইঞ্জিনিয়ার হয়। অর্থাৎ একজন টেকনিশিয়ান কাস্টমার ওখানে যাওয়ার পরে সাইট ভিজিট করতে হবে। সাইট ভিজিটটা কি, ঠিক আছে। যেহেতু ডিলার কাছে কাস্টমার গেছে, ডিলার মিটিং করে দিয়েছে আপনার কাছে যে না মিটিং করে দিয়েছে, আপনি ফিটিং এ যাচ্ছেন, এটা কি সাথে লাগানো যাবে না। যা কি করতে হবে, ফার্স্টে রুমের মেজারমেন্ট করতে হবে। বুঝতে পারছি, রুমের মেজারমেন্ট কত স্কয়ার ফিট। তাহলে একটু খেয়াল রাখেন, সবাইকে নোট করে নিন। ডি বলছে এক কোণ সমান এসি জন্য কত স্কয়ার ফিট দরকার, 120 স্কয়ার ফিট, 120 স্কয়ার ফিট জায়গা দরকার। 120 স্কয়ার ফিট জায়গা, সেই রুমের হাইট হচ্ছে 10 ফিট। কত ফিট? 10 ফিট। তাহলে আমরা স্কয়ার ফিট বুঝি, আমরা স্কয়ার ফিট একটা ইংলিশ শব্দ, হ্যাঁ, বাংলা হলো কি বর্গ ফুট। অনেকে বলে লেখাপড়া করছি না, রুমের দৈর্ঘ্য এত ফুট, প্রস্থ এত ফুট। দৈর্ঘ্য মানে কি, যেটা লম্বা অংশ সেটা দৈর্ঘ্য বলা হয়, যেটা ছোট পাশের অংশ সেটা কি প্রস্থ বলা হয়। দৈর্ঘ্য এবং প্রস্থ। আর ফিট কি, 12 ইঞ্চিতে 1 ফিট। আমাদের বাংলাদেশের প্রচলন কি ফিট, উন্নত বিশ্বের প্রচলন হচ্ছে কি মিটার, মিলিমিটার, তাই না। আমরা যে একই জিনিস ফিট আমরা যদি মাপি যে 10 ফিট 12 ইঞ্চি, তাহলে কি হবে 13 ফিট 12 ফিট হবে না। 12 ইঞ্চি যদি বলি তাহলে 1 ফিট, 10 ফিট মানে 10 ফিট 11 ফিট, এটাই তো। অনেক ভাষায় আছে লম্বা 10 ফিট 8 ইঞ্চি, 10 ফিট 10 ইঞ্চি, 10 ফিট 9 ইঞ্চি আছে না। তাহলে আমাকে ইঞ্চিকে ফিটে দিতে হবে। 10 ফিট 10 ইঞ্চি যদি হয় তাহলে 10.9 ফিট, তাই না। 10 ফিট 6 ইঞ্চি যদি হয় 10.5 হবে ফিট। এভাবে লিখবো, দৈর্ঘ্য এত ফিট, প্রস্থ এত ফিট, তাই না। সেটা গুণন করবো, সেটাই হলো কি বর্গ ফুট বা স্কয়ার ফিট। ডি বলছে যে 120 স্কয়ার ফিটের একটা রুম, সেই রুমের উচ্চতা হবে 10 ফিট। 10 ফিটের মধ্যে হলে তাহলে কত হবে, 120 গুণন 10 কত, 1200 সিএফটি। সিএফটি আবার কি জিনিস, কিউবিক ফিট বা সিএফটি একই জিনিস, তাই না। ইংলিশে বলা হয়, বাংলায় কি ঘনফুট। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই তিনটার যে আয়তন সেটাকে বলে কি ঘনফুট। এই যে এখানে আমরা এখানে অডিটোরিয়ামে দাঁড়াচ্ছি, দেখেন এখান থেকে ওদের হাইট কত, প্রায় 20 ফিট, 18 কিংবা 20 ফিট আছে। এখন আমি যদি স্কয়ার ফিট মাপি তাহলে আমার কি ফ্রন্ট বেশি হবে না কম হবে, হ্যাঁ আমার বেশি লাগবে না, বেশি লাগবে। তাহলে এখানে যদি রুমের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, সেখানে উচ্চতা কি করব 12 দিয়ে যদি 20 দিয়ে যদি গুণন করি তাহলে কত 240 স্কয়ার ফিট হতে হবে। ইসিএফ কি হবে 120 গুণন 20, তাহলে কত হবে 2400 সিএফটি হবে। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই তিনটা গুণন করবেন, দেখবেন যে যেটা আসবে সেটা হলো সিএফটি। ডি বলছে 120 স্কয়ার ফিট বা 1200 সিএফটি একটা। সেই রুমে 6 জন মানুষ থাকতে পারবে। কত মানুষ? 6 জন মানুষ। সেই রুমে দুটো কম্পিউটার থাকতে পারে, দুটো কম্পিউটার টেলিভিশন চলতে পারে, ঠিক আছে। সেই রুমে দুটো লাইট থাকতে পারে, দুটো লাইট থাকতে পারে। সেই এসিটা
পাইপ দ্রুত 30 ফিট পর্যন্ত দিতে পারবেন। কত ফিট? 30 ফিট। তাহলে এখানে যথেষ্ট। সেই রুমটা যদি নিচতলা হতে পারে অথবা টপ ফ্লোর হতে পারে। 30 এর না, নিচতলা অথবা কি টপ ফ্লোর, পাঁচতলা টপ ফ্লোর। সেক্ষেত্রে কি হবে? একটা নিতে পারবেন। কত স্কয়ার ফিট? 120 স্কয়ার ফিট বা 1200 সিএফটি একটা রুম। সেই রুমের পাইপ দূরত্ব 30 ফিট যদি হয় তাহলে একটা নিতে পারবেন। এর বেশি যদি হয় তাহলে আপনাকে কি করতে হবে? অতিরিক্ত হিট ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছি কিনা? এখন আসলে রুমের স্পেস যদি বড় থাকে তাহলে কিন্তু আমরা কত ভাগ দেব? 120। যেখানে 10 ফিটের উপরে সেখানে গুণ দেব। 10 ফিটের নিচে থাকলে গুণ দেওয়া দরকার নেই। ঠিক আছে? এখন আসেন রুমে কি কারণে অতিরিক্ত টন লাগবে? 120 স্কয়ার ফিট রুম, ধরেন একটা ক্লাসরুম, সেখানে ছাত্র থাকবে বেশি, স্টুডেন্ট না থাকবে বেশি, তাই না? ধরেন 40 জন একটা রুম থাকে, একটা রুমে 40 জন ছাত্র থাকবে। জি বলছে না, ইঞ্জিনিয়ারিং ভাবে একটা প্রশ্ন আছে যে একজন মানুষ থেকে 550 বিডিউ তাপ উৎপন্ন হয়। কত? 550। তাহলে 36 গুণন 550, একটু ক্যালকুলেটর মারেন। 36 গুণন 550 তাহলে কত হয়? তো একটা ক্যালকুলেটর পাবেন। 36 গুণন 550, হ্যাঁ, তাহলে কত হবে বিদ্যুৎ এক টন? 12000 ভাগ দেন 1.6 আমাদের সাইজ দিলে লাগলো 1 টন। তাহলে কত টন লাগাবেন? আড়াই টনের মতো হইছে লাগছে, তাই না? এই ক্লাসরুমে আড়াই টনের মতো হইছে লাগছে, কারণ কি অতিরিক্ত মানুষ থাকবে, তাই না? তাহলে কি লাগাই দেব? 1 টন রিলেটিভিটি করে দিতে আমরা লাগাই দেব না, আমরা বলতে হবে যে এখানে ক্লাসরুম, তাই না? এরপর আছে হয়তো 120 স্কয়ার ফিট ওটা তো বাঁকা, পাইপ তো 40 ফিট, পাইপ তো 40 ফিট। দুই বছর 30 ফিটের পরে প্রতি 30 ফিটের জন্য হাফটা বাড়াতে হবে। কত? প্রতি 30 ফিটের জন্য। এখন যদি 30 ফিটের উপরে 35 ফিট লাগে তাহলে হাফটা বাড়াতে হবে। যদি 40 ফিট লাগে হাফটা বাড়াতে হবে। 60 ফিট পর্যন্ত কত? হাফটা বাড়াতে হবে। তাহলে কি হবে? যদি লাগে 1 টন, সেখানে পাইপ যদি 60 ফিট হয় তাহলে কিন্তু 1 টন লাগে। ঠিক আছে? যদি 80 ফিট হয় তাহলে কত টন? তাহলে হাফটা বাড়াতে হবে। তাহলে কত হবে? 2 টন। 2 টন লাগবে। বুঝতে পারছি? আমরা কি এখন পারবো? এরপর আসেন রুমের স্পেস ঠিক আছে, পাইপ দূরত্ব ঠিক আছে, কিন্তু রুমে অতিরিক্ত হিট। কিসের হিট? মেশিনের হিট। এখানে ডিজেল আছে না, অনেক পাওয়ার প্ল্যান্ট আছে, সাব স্টেশন আছে, আছে না? জ্যাকার রুম আছে, সোয়েটার যারা তৈরি করে ওটা কি মেশিনের মাধ্যমে করে? জ্যাকার মেশিন। তারপরে কাপড় সেলাই করে এটা কি স্প্রিং মেশিন, আছে না? সেই রুমগুলোতে কি এসি লাগে না? লাগায় তো। সেখানে মেশিনের একটা হিট আছে, মেশিনের হিট। তাহলে মেশিনের হিটগুলো ধরতে হবে। মেশিনের হিট ধরা হয় কি? ওয়াট দ্বারা। একটা মোটর, কত ওয়াটের মোটর? 1200 ওয়াটের, 2000 ওয়াটের, কিংবা কত, মানে অনেকে মোটর কি বলা হয়? হর্স পাওয়ার প্রকাশ করা হয়। হর্স পাওয়ার সমান কত? 546 ওয়াট, তাই না? আমার দেখা গেল যে একটা উদাহরণস্বরূপ একটা 120 স্কয়ার ফিট, সেখানে 5টা জ্যাকার মেশিন আছে, ঠিক আছে, অথবা স্প্রিং মেশিন আছে, 5 জন ওয়ার্কার কাপড় সেলাই করতেছে কিংবা জ্যাকার তৈরি করতেছে। এখানে সেই রুমে প্রতিটা মেশিনের ওয়াট আছে 2000 ওয়াট। 5টা মেশিনে কত? 10000 ওয়াট। এখন ইঞ্জিনিয়ারিং ভাবে একটা নিয়ম আছে, 12000 বিটিতে যেমন 1 টন, ঠিক ওয়াটের ক্ষেত্রে কি 3518 ওয়াট সমান 1 টন। নোট করে রাখেন, 3518 ওয়াট কি ইলেকট্রিক্যাল ওয়াট, সেই ওয়াট সমান 1 টন। তাহলে এখন কত বললাম? 1000, 10000। 2000 ওয়াট সমান 5টা মেশিন সমান 10000 ওয়াট। তাহলে 3518 তে ভাগ দিলে কত আসে? তাই দেখা যাচ্ছে মেশিনের হিটের কারণে প্রায় 3 টন লাগে, আর 1 টন সেটা 3 টন লাগে। ভাগ দিয়ে দেখতে পারেন। এখন তাহলে আমি 1 টন লাগাই দেব, তাহলে মেশিনের কারণে লাগতেছে প্রায় 2.5 টন, আমার রুমের জন্য লাগতেছে 1 টন। তাহলে কত হলো? 3.5 টন। তাহলে আমি আর নিচে যা বলছি লাগালে এসি ঠান্ডা হবে না, কোনো এসি পারফরম্যান্স থাকবে না, কাস্টমার কমপ্লেইন দিবে ঠান্ডা হচ্ছে না, তাই না? দিতে লাগাবো।
কিন্তু দেখা যাচ্ছে যে রুম সাইজ হলো লাগে 4 টন, তাহলে আপনি 2 টনে 3 টন লাগাতে পারেন, দেড় গুণ লাগাবেন। অর্থাৎ 4 টন চলতে 2 টনে একটা রেস্ট থাকে, 3 টা এসে লাগাতে হবে। ঠিক আছে? যদি রুমের সাইজ হলো লাগে 3 টন, তাহলে 3 টনে 2 লাগাতে হবে। যদি 4 টন লাগে তখন কিন্তু আমরা দেড় গুণ লাগাতে পারি। ঠিক আছে? একটা 2 ঘন্টা মাত্র ব্যাকআপ দিয়ে লাগাতে হবে। ঠিক সেইভাবে করে আপনি কি করতে হবে? মান নির্ধারণ করতে হবে। আমরা তাহলে বুঝলাম কিছু। এছাড়া আরো কিছু জিনিস আছে, কুলিং লস হয়, কুলিং লস। যেমন একটা ওষুধের একটা ফার্মেসিতে লাগানো, সেখানে কিন্তু লোক আসতেছে যাচ্ছে, তাই না? একটা বাসের কাউন্টারে এসি লাগানো, সেখানে লোক ঘুরতেছে বেরোচ্ছে, তাই না? এই এখানে একটা অর্ডার করে নিলাম, এই লোক ঘুরতেছে বেরোচ্ছে, এখানে এয়ার কালার আছে, তারপর এখানে কুলিং লস হচ্ছে। একটা রেফ্রিজারেটর আপনি নিজে চেক করবেন, দেখবেন যে সে যখন দরজা খুলবে না, একটা যখন রেফ্রিজারেটর চলবে, ভিতরে যে মামা রাখছেন দরজা যদি বন্ধ থাকে, দেখবেন যে প্রথম পর্যায়ে দরজা লাগাবেন, 15 মিনিট কম্প্রেসর চলবে, চলার পরে অটো হয়ে গেছে। এরপর আবার দেখবেন যে অটোমেটিক সে 10-15 মিনিট পরে আবার চালু হচ্ছে। ঠিক আছে? সেটা নিয়ম মতো কম্প্রেসর চলছে। এখন আপনি কি করবেন? অটো করতে আপনি দরজা দিচ্ছেন, দেখবেন যে 2 মিনিট 2.5 মিনিট দরজা খোলা রাখে আমার অফ করতেছে, দেখবেন যে অটোমেটিক স্টার্ট নিয়ে নিচ্ছে কম্প্রেসর, তাই না? ঠিক তখন যতটা খুলবেন ততটা নিয়ে করবেন, দেখবেন যে খালি স্টার্ট অবস্থায় আছে, অফ করার মতো কম্প্রেসর ক্ষমতা হারিয়ে গেছে, কারণ ওখানে ওইরকম রুমের তাপমাত্রা নাই, তাই না? এই জন্য কি হয়, সেটা চলে বেশি, সেগুলোর ক্ষেত্রে আপনাকে ফর্ম ডাবল দিতে হবে। যেমন এক টন রুমের স্কোয়ার একটা যদি মানে মোবাইলের একটা শোরুম হয়, রুমের স্কেল লাগে 1 টন, তাহলে আপনাকে জানতে হবে যে কি রকম শোরুম এটা। যদি জুয়েলারি শোরুম হয় আপনি 1 টন দিয়ে দেন, কোনো সমস্যা নাই। যদি মোবাইলের দোকান হয় কিংবা একটা রেডিমেড গার্মেন্টস একটা দোকান হয়, তাই না? কিংবা একটা জুতার শোরুম হয়, তাই না? কিংবা একটা ফাস্টফুডের শোরুম হয়, এইরকম রুমের ক্ষেত্রে লাগবে 1 টন, সেখানে আমরা 1 টন বাড়াই দেব, কারণ এখানে কুলিং লস হবে 1 টনের উপর, ওখানে আলাদা করে মেজারমেন্ট করে কোনো সুযোগ নাই। এছাড়া কোন একটা রুম যেখানে 4টা দেয়াল থাকে, 4টা দেয়ালের এক পাশে কি পুরোটা গ্লাস, এক পাশে পুরোটা গ্লাস, আর বাকি 2 পাশে ওয়াল, তাহলে এই গ্লাসটা কোন পাশে এটা নির্ধারণ করতে হবে। পূর্ব পাশে, দক্ষিণ পাশে এবং পশ্চিম পাশে থাকে, তাহলে ওখানে কি করবেন? রুমের সাইজ যদি লাগে 1 টন, আরো আপনি কি করতে হবে? 0.25 টন বাড়াতে হবে, মানে আরো 1 টন বাড়াতে হবে, অনেক একটা জায়গায় দেখতে হবে। যদি গ্লাসের পরিমাণটা যদি থাকে কি রোদের দিকে, তাহলে এখানে 1/2 টন বাড়া দিতে হবে, তাহলে কি এসি নয়েজ ঠিক থাকবে। ঠিক আছে? আমরা তো কিছু করে বোঝাতে পারছি, বুঝতে পারছেন কিনা? কোনো প্রশ্ন আছে বিষয়ে একদিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে নোট করবেন, আমি লাস্টে নোট করে দিব, যেটা বুঝি নাই এই পয়েন্টটা বলেন। ঠিক আছে? আমরা এই অবস্থায় যদি দেখি যে রুমের আমার ইঞ্জিনিয়ারিং ভাবে আমার রুমের মধ্যে হচ্ছে না, তাহলে অবশ্যই আপনার সেলসম্যান যারা মানে পাঠাইছে ওই শোরুমে যাবেন, যে স্যার এখানে আসছিলাম, আমাদের কোম্পানি তো আমাদের এইভাবে দেখা গেছে যে আমরা এখানে কোন এইভাবে লাগাতে হবে, আমি তো এখানে ব্যতিক্রম দেখেছি, আমার সাথে বলার দায়িত্ব হিসেবে আমি আপনাকে বলছি স্যার এখন কি করবো। ঠিক আছে? তখন ওই শোরুমকেও এটা বলা আছে যে আপনি এইভাবে করে সেল করবেন, আর বেশি হলে আপনি এখানে এসি মডেল চেঞ্জ করে আরেকটা মডেল দিবেন, বাড়াই দিবেন, যদি না দেন তাহলে কোয়ারেন্টাইনের সমস্যা। ঠিক আছে? আমরা কি পারবো কেমন? আমরা আশা করি এখন সবাই যদি ধর্মনদ দিয়ে করেন তাহলে কিন্তু আমাদের অনেক কমপ্লিট করে দেবে। ঠিক আছে? এখন এই প্রথম কাজ কি হলো, আমি জানলাম যে এখানে এসি ইনস্টলেশন করতে গেলে আমাকে পার্সোনাল কানেক্টিভ ইকুইপমেন্ট নিতে হবে, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যন্ত্রপাতি নিতে হবে। 3 নম্বরটা আমি কাস্টমারের ওখানে যে আমি রুম মেজারমেন্ট করব, কুলিং ইকুইপমেন্ট ক্যালকুলেশন করব। ঠিক আছে? 4 নম্বর হলো আমাকে মডেল নির্বাচন করতে হবে। একজন সাইট ইঞ্জিনিয়ার কি করতে হয়? মডেল নির্ণয় করতে হয়। এখন আমাদের জানতে হবে আমাদের প্রতিষ্ঠানে কি কি ব্র্যান্ডের এসি আছে, আমাদের কি কি মডেল, কি কি ফিচার নিয়ে এসি আছে এটা জানতে হবে। এই এসি মডেল অনেকগুলো, তাই না? ওয়াল মাউন্টেন, অনেকে ওয়াল মাউন্টেনকে বলে স্প্লিট টাইপ। স্প্লিট টাইপ কিন্তু সবগুলো, এই যে এখানে স্প্লিট টাইপ, এটা কিন্তু স্প্লিট টাইপ, এই ক্যাসেট এটা স্প্লিট টাইপ, কিন্তু ভিন্ন বসানোর উপর ভিত্তি করে কি আলাদা বলা হয়। যেমন ওয়াল মাউন্টেন, সিলিং মাউন্টেন,
ফ্লোর মাউন্টেন, ক্যাসেট মাউন্টেন, ডাক মাউন্টেন, তাই না, স্টেশন মাউন্টেন, অনেক ধরনের এসি থাকে। আমরা ইলেকট্রোমার্ট লিমিটেড গ্রিনল্যান্ডের যে এসি আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে সব ধরনের এসি আমাদের আছে। ঠিক আছে, আপনি কি চান সেটাই পাবেন। তার আগে আবার কি করতে হবে, জানতে হবে যে কোনটা লাগবে। আমি যদি নতুন এসি লাগাতে না যে ভিজিট পাঠাবো শোরুম থেকে, যে জানতো ওখানে একটা এসি লাগবে, ওনাদের একটা হল বুক করছে, ওখানে এসি লাগবে, তাহলে কি ধরনের এসি লাগবে, তাহলে আপনি একজন টেকনিশিয়ান হিসেবে বা একজন ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে যে মডেল নির্ণয় করতে হবে যে এখানে আসলে কি করতে হবে, হয় স্লিং টাইপ করেন নাহলে ক্যাসেট টাইপ করেন। দেখেন এখানে যারা আসছে অবশ্যই এখানে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করা হয়েছে, এই পাশে স্লিং টাইপ দিয়েছে, এই পাশে ক্যাসেট টাইপ দিয়েছে, কারণ কি এইদিকে কোনো আউটে বসানো যাবে না, তাই না? যার কারণে এই জায়গাটা ক্যাসেট টাইপ দিয়েছে, স্লিং টাইপ দিলে কি হবে, পাইপটাকে বেশি পানি লাইন করা লাগবে এই পাশে, কারণ এখানে কর্তৃপক্ষ বলছে এই পাশে কোনো এসি করবে না, সব ধরে পিছন সাইড, তখন এখানে ফলাফলের উপরে নিয়ে এই পাশে বসা গেছে, তাই না? ঠিক এইভাবে একটা জানতে হবে। এখন আমি বলি কিছুটা একটু শেয়ার করি, নলেজ শেয়ার করি। ওয়াল মাউন্টেন এসি কি? ওয়াল মাউন্টেন এসি ওয়ালে বসে, তাই না? ওয়ালে বসে, ওয়ালে থেকে যে বাতাসটা মারে সেখানে আরেকজন সেট করে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাতাসটা ফ্লো করে, ওয়াল থেকে বাতাসটা মারে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো দেখা যায় ওয়াল থেকে যখন এসিটা ছাড়ে 8 থেকে 10 ফিট পর্যন্ত দূরে বাতাসটা ছড়ায়, তাই না? এই ওয়াল মাউন্টেন এসি বসাতে গেলে সিলিং এর নিচে বসাতে হয়, সিলিং এর উপরে বসাতে হয় না। আমি যদি সিলিং এর উপরে ধরে রাখি অর্ধেক সিলিং এর উপরে যাবে, অর্ধেক নিচে যাবে, হবে? হবে না। অনেক ভাগে তাই হবে, কাস্টমার ডিজাইন করছে যে অর্ধেক উপরে উঠাই দেবো, অর্ধেক উঠাই দেন, তাহলে কি চলবে? চলবে না, তাই না? ওয়াল মাউন্টেন পরীক্ষা আসছে, ওয়াল মাউন্টেন এসি বসাতে গেলে সিলিংয়ে কতটুকু জায়গা রাখতে হয়? 4 থেকে 6 ইঞ্চি। 4 ইঞ্চি জায়গা নাকি? 4 থেকে 6 ইঞ্চি। ভি বলছে 6 ইঞ্চি, আমরা বলতেছি 4 ইঞ্চি হলো রাখে, নাহলে সমস্যা। ঠিক আছে, এরপরে ওয়াল মাউন্টেন এসি বসাতে গেলে মিডলে বসাবো। এরপর আসলে সিলিং টাইপ এসি, এই এগুলো সিলিং টাইপ এসি, এটা কি কমার্শিয়াল এসি, খুবই ভালো। এগুলো এসি, এগুলো রুমের মিডলে বসাতে হয়, এগুলো বসাতে হয় সিলিং এর সাথে, তাই না? যেখানে ফল সিলিং নাই সেখানে এই এসিগুলো সবচেয়ে ভালো। এই এসিগুলো বাতাস যখন ফ্লো করে প্রায় 30 থেকে 35 ফুট পর্যন্ত বাতাসটা কি করে রুমে সার্কুলেশন করে। বড় বড় জায়গা, বড় বড় স্পেসে এটা দরকার। যেমন এখানে জায়গায় এই দেখছেন সিলিংটাই বসাচ্ছে, তাই না? অনেক উঁচাতে হাইট করে বসালে চতুর্দিকে বাতাসটা ফ্লো করে, তাই না? এটা সিলিংটাই বেশি। এই এসি আবার কিন্তু ফ্লোরে বসানো যায়, জানেন তো? এই সিলিংটাই বেশি ফ্লোরে বসানো যায়, ওর ভিতরে সিস্টেম করা আছে। এটা আমাদের এসি দেখবেন সিলিং এন্ড ফ্লোর মাউন্টেন এসি লেখা আছে, কিন্তু বাংলাদেশের প্রচলন শুধু সিলিং এ বসা। ঠিক আছে, এরপর আসে ক্যাসেট টাইপ। ক্যাসেট টাইপ কি? এটাতে সহজ সুবিধা বেশি বেশি এবং চারদিকে বাতাসটা ফ্লো করে, এদিকে 10 ফিট, এদিকে 10 ফিট, এদিকে 10 ফিট, এদিকে 10 ফিট, তাই না? ভাগ করে চারদিকে বাতাসটা ফ্লো করে। এটা একটা সুবিধা। যেখানে ড্রেন লাইনের সমস্যা সেখানে কি করে পাম্প থাকে, পাম্পের মাধ্যমে সিলিং দিয়ে বাতাসটা পানিটা বাইরে করে দেয়, তাই না? যেমন এখানে ড্রেন লাইনের সমস্যার জন্য এই ক্যাসেটটা দিয়েছে, নাহলে সিলিংটা দিয়ে দিত, নাহলে এই সিলিংটা দিত। কিন্তু ড্রেন লাইনটা ভালো করে লাগাতে হবে, নাহলে ড্রেন লাইনটা ভালো লাগানোর জন্য সিলিং এখানে পানি পড়বে, তাই না? আমরা ক্যাসেট টাইপের বিষয় জানলাম। আরেকটা কি? ফ্লোস্টারি। দেখতে কি আলমারির মতো, তাই না? এটা একটা ছবি আছে, আলমারির মতো একজন মানুষ দাঁড়াতে গেলে যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা সে কাভার করে, তাই না? এটা উচ্চতা হয় প্রায় 6.5 ফিট, লম্বা হয় হলো 24 ইঞ্চি, চওড়া হয় 15 ইঞ্চি। একটা আলমারির মতো দেখতে। এই এসিটা খুবই গুরুত্বপূর্ণ একটা এসি, যে যেখানে ওপেন স্পেস, হেভি টিভি, মেশিনারি রুম, ডাটা সেন্টার, বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, অনেক ধরনের মেশিন থাকে যেগুলো প্রচুর কাজ করতে হয়, সেগুলো দ্রুত কুলিং করার জন্য এই এসিগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন গামিনগঞ্জের বিভিন্ন টাওয়ার, রবি, গামিনগঞ্জ, বাঙালি বিভিন্ন টাওয়ারে বিভিন্ন ব্যাংকের যে সুইচ রুম আছে, সার্ভার রুম আছে, অনলাইনে যে কাজ করা হয়, সেগুলোতে অনেক এসি এগুলো আমাদের ব্যবহার করা হয়। বুঝতে পারছি? সেগুলোর প্রায় মানে বাতাসের এয়ারফ্লো প্রায় 40 থেকে 45 ফুট পর্যন্ত বাতাসটা ফ্লো করে এই ফ্লোস্টারিং এসি। এগুলো এসি দিতে হয়
3 টন 4 টন 5 টন এবং 7.5 টন পর্যন্ত আছে। ঠিক আছে, এরপর আসে কি ডাক মাউন্টেন। ডাক টেকটাই গেছে, আমরা কি নাম শুনছি? দেখছি কেউ? ডাকটাই গেছি। ডাকটাই কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে হয়তো জানে না। ডাকটাই গেছি হলো যে ডাক্তারের মাধ্যমে এসিটাকে বাতাসটাকে ফ্লো করে। এসিটা চোখে দেখা যায় কিছু, সব কিছু সিলিন্ডারের উপর থাকে। সেইগুলোর উপরে ইনডোর ইউনিট থাকে, বাতাসটাকে ফ্লো করে নির্দিষ্ট জায়গায় কি ডাক্তারের মাধ্যমে প্রেরণ করা হয়। ডাক্তার এসি কেন ব্যবহার করতে হবে? ওটা কিন্তু খুবই ব্যাপক বলেছে। কেন ব্যবহার করতে হবে? যেখানে যেখানে ডাস্টের ব্যবস্থা বেশি, মানে ধরুন গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি অনেক ধরনের সুতা থাকে না, সুতার জন্য ডাস্ট তৈরি হয়। ডাস্ট তৈরি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই এসিগুলো যদি লাগায়, ধরুন এখানে গার্মেন্টসের কাজ করতেছে, এসি লাগায় 1 মাস পরে এসি কাজ করবে না। কারণ কি? সুতা যে টেনে নিবে, ফিউজগুলোর মধ্যে যে ঢুকে পড়বে, সিলিং টাইপ রোস্টারিং ক্যাসেট টাইপ এগুলো যদি লাগায়, সুতা টেনে নিবে, টেনে নিয়ে কি করবে? ফিউজগুলো বন্ধ করে দেবে। তখন দেখা যাবে ঘন ঘন সার্ভিসিং করতে হবে। এসি নামায় পার্ট বাই পার্ট খুলে সার্ভিসিং করতে হবে। আর ডাক্তারের ক্ষেত্রে সার্ভিসিং করার প্রয়োজন না। কারণ কি? ডাক্তারের অনেকটা বেশি এসি যেখানে ডাক্তারের মাধ্যমে রুমে বাতাসটা প্রেরণ করা হচ্ছে, রুম থেকে আবার বাতাসটা টেনে নিয়ে বাইরে মানে মেশিনে সাকশন করা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসি ইউনিটটা থাকে বাইরে, ধরেন এখানে এসিটা থাকে বাইরে, ওই অন্তত 20 ফিট দূরে একটা রুমে লাগানো আছে এসিটা, ইনডোর ইউনিট। ঠিক আছে, সেখান থেকে ডাক দিয়ে রুমের বাতাসটা নিয়ে আসতেছে, নিয়ে এসে ঠান্ডা দিল। রুম থেকে যে গরম বাতাসের টানতেছে, ওখানে কি ফিল্টার লাগানো আছে, 2-3 স্তর বিশিষ্ট ফিল্টার লাগানো আছে। দেওয়ার কারণে দেখা যাচ্ছে সব ডাক্তার যত তুলা ময়লা ধুলা লাগা যেগুলো সব ডাক্তারের ফিল্টারে জমা করতেছে, মেশিনের কাছে যাচ্ছে না। মেশিনের মুখে একটা লাগানো আছে, মাঝখানে একটা লাগানো আছে, থার্ড স্টেপে একটা লাগানো আছে। দেখা যাচ্ছে সব বাতাস সাক করার পরে যে মেশিনের কাছে বাতাসটা যাচ্ছে, শুধু পিওর গরম বাতাস যাচ্ছে, কোনো ডাস্ট নাই। সেক্ষেত্রে কি হচ্ছে? মেশিন লঞ্জিভিটি বাড়তেছে, তাই না? এসিটা ঠিক থাকছে, অত সার্ভিসিং এর প্রয়োজন নেই, খালি শুধু ফিল্টারটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, এই হলো ডাক্তারের কাজ। আমরা ডাক্তারের আরো কিছু কাজ আছে, যেমন অপারেশন থিয়েটার, যেগুলোতে অনেক ধরনের কি থাকে, জীবাণু থাকে। হসপিটালগুলোতে অনেক ধরনের জীবাণু থাকে, সেখানে কিন্তু রোগের উৎপাদ থাকে, যেমন করোনা ভাইরাস, বিভিন্ন ভাইরাসের বিষয় থাকে। অপারেশন থিয়েটারে যখন সার্জারি করা হয়, তখন অনেক কিছু কিন্তু মানে কাটাছিড়া করতে হয়। ছোট ধরনের ভাইরাস একটা জীবাণু যদি ওই জায়গায় পড়ে, তাহলে কিন্তু ওই রোগীর ইনফেকশন হয়ে কি হবে? পচন সৃষ্টি হবে, তাই না? সেই জায়গায় হেপার ফিল্টার ব্যবহার করা হয়। ঠিক এই ডাক্তারের এসিতে এই ফিল্টারিং ক্ষেত্রে হেপার ফিল্টার দেওয়া হয়, দিয়ে ভালোভাবে রোগটাকে ঠান্ডা করা হয়। এতে কি হয়? সব থেকে সহজ হয়, তাই না? সেই জন্য ডাক্তারের এসি খুব প্রচলন আমাদের অনেক সেল কমার্শিয়াল স্পেসগুলোতে হয়। অনেকে জানে কিন্তু আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি, তাই না? আর না জানলে আমি এখানে এই পাশে বসাই দিলাম সুতা রুমের ভিতরে, তাহলে কিন্তু শেষ। এসি কিন্তু সার্ভিসিং করতে করতে জান যাবে, পরে দেখা যাবে যে কম্প্রেসর নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারবেন কিছু? কখন কোনটা লাগে পারবে? এখন আমাদের প্রতিটা এসির সাথে একটা হুঁশিয়ার বই থাকে। হুঁশিয়ার বইয়ে ছবি কিভাবে দেওয়া আছে, কিভাবে ইনডোর বসাতে হয়, কিভাবে আউটডোর বসাতে হয়। এখানে দেখানো আছে ইনডোর ইউনিট বসাইছে একটা, ডান বামে জায়গা আছে, উপরে থেকে গ্যাপ আছে, তাই না? সুন্দর করে র্যাপিং করছে, আউটডোর সুন্দর করে বসাইছে। কিভাবে বসাইছে একটা ছবিতে বোঝা যায়। এবার আরেকটা দেখি, এই দেখো সিলিং টাইপ, ক্যাসেট টাইপ, ফ্লোর টাইপ। আমরা মেন বিষয় ইনডোর ইউনিট কেমন জায়গায় বসাবো একটু আমি আমার থেকে ক্লিয়ার করতে হবে। ইনডোর ইউনিট কেমন ভাবে বসাবো? এখানে বাতাসটা ধরো চারদিকে সমানভাবে বন্টন হয়, তাই না? এই যে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, মাঝখানে স্টেজ। আমি মাঝখানে দাঁড়াইছি, আমি তো একটু না দাঁড়াতে পারতাম। দাঁড়ালে এই লোকগুলা ক্ষেত্রে সহজ হতো, ওই লোকগুলার হাত দিকে তাকা থাকতে হতো, তাই না? এই জন্য আমাদের বাধ্য হয়ে আমি এখানে আসছি, সমানভাবে আমার দেখেছি। ঠিক এসিও এরকম একটা জিনিস, যেখানে বসাবো সবগুলো যেন দর্শক কিংবা রুমে যারা থাকবে সমানভাবে যেন বাতাসটা পায়। ইনডোর ইউনিটে এমনভাবে বসাবো যেখানে ছোট বাচ্চারা হাতের উপর না হবে, ঠিক আছে? ইনডোর ইউনিটে এমনভাবে বসাবো যেখানে ইলেকট্রিক পাওয়ার লাইন যেন কাছাকাছি থাকে,
ইনডোর ইউনিট এমন জায়গায় বসাবো যেখানে এসির বেল লাইনটা যেন সঠিকভাবে খাওয়াতে পারে। ইনডোর ইউনিট এমন জায়গায় বসাবো যেখানে মানে কাস্টমারের মাথার উপরে সরাসরি বাতাস না লাগে। এটা একটা অফিস, চেয়ারম্যান স্যার বসে আছে এখানে, তার মাথার উপরে বসে থাকা হবে, চেয়ারম্যান বেশি ঠান্ডা হবে, তাই না? স্যারকে ভালো লাগে না, কিন্তু তো বসতেই পারবে না, তাই না? ঠিক সেইভাবে বসাবো। এরপর আসে আউটডোর ইউনিট। আউটডোর ইউনিট এমন জায়গায় বসাবো, আউটডোর ইউনিট যেখানে বসাবো যেন বাতাসটা যেন বড় বাতাসটা সরাসরি বাইরে বেরোতে যেতে পারে। আউটডোর ইউনিট এমন জায়গায় বসাবো যেখানে সরাসরি ভাবে কোনো যেন ময়লা ডাস্টবিনের কাছাকাছি যেন না বসায়। আউটডোর ইউনিট এমন জায়গায় বসাবো যেখানে কাস্টমারের কানে যেন ভাইব্রেশনের শব্দ না আসে, সেই জায়গায়। আউটডোর ইউনিট এমন জায়গায় বসাবো দুই বিল্ডিং এর চিপার, দুই বিল্ডিং এর যে জায়গা থাকে না, যে পাশে ওই বিল্ডিং পাশে এই বিল্ডিং, সেখানে কমপক্ষে 4 ফিট জায়গা থাকতে হবে, 4 ফিট জায়গা থাকতে হবে। কারণ না থাকলে কি হবে, বাতাসটা ভারী হয়ে ব্যাক করবে। ঠিক সেই জায়গায় বসাবো। আউটডোর ইউনিট এমন জায়গায় বসাবো প্রতিবেশী জানালার কাছে যেন না বসায়। প্রতিবেশী মানে আমার পাশে আরেকটা বিল্ডিং, সেই বিল্ডিং এর প্রতিবেশী জানালার পাশে সেখানে আবার বসায় দিতে হবে, হবে না? এগুলো নির্বাচন করতে হবে। আমরা একটা ছবিতে দেখি, এখানে ছবিতে দেখা যাচ্ছে যে একটা চিপার ভিতরে ফলসানের ভিতরে বসায় রাখছি আউটডোর, হবে? বসানো যাবে না? বসানো যাবে। অনেক বড় স্পেস দেখা পাইছি, চিপার ভিতরে বসায় দিচ্ছি, এরকম করে বসানো উচিত না। কারণ এসি একটা নির্দিষ্ট টাইমে সার্ভিসিং করতে হয়, মেইনটেনেন্স করতে হয়, কোনো স্পেয়ার পার্ট নষ্ট হতে পারে, তাই না? তুলতে গেলে তখন কিন্তু আমাকে ওই থেকে নামায়া তুলতে হবে, গ্যাস অফ করতে হবে, তারপরে তুলে নামাতে হবে, তাহলে অনেক কষ্ট না? আর কষ্ট কি, আমি গ্যাস যখন তুলবো ওই এসিটার পারফরমেন্স তখন শেষ। আমি তো ওই অরিজিনাল এসি তখন আমি খুলে ফেললাম, তখন ঠিকভাবে ভ্যাকুয়াম করবো না, ঠিকভাবে গ্যাস সাফ করবো না, তখন কুলিং লস হবে, তাই না? সেই জন্য আমরা এমন জায়গায় আউটডোর বসাবো যেখানে আমাদের পরবর্তীতে আমার যে ভাইরা সার্ভিস করবে কিংবা আমিও সার্ভিস করবো, তখন যেন সঠিকভাবে বসাতে পারে, সার্ভিস করতে পারে। ঠিক সেইভাবে বসাবো। এই দেখেন ছবিতে দেখাচ্ছে যে একটা খোলা জায়গায় আউটডোর বসাচ্ছে, আউটডোর খুব খুশি, হাসতেছে, তাই না? দেখা যায় হাসি দিচ্ছে। আর যদি স্কুলের ভিতরে ওখানে লস না, ওখানে বসানো যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যেখানে নিচের অবস্থাটা দেখেন, নিচের দিকে দেখেন একটা সামনে একটা এসি বসাইছে, তাই না? এভাবে বসানো যাবে না। মানে ঢাকা শহরে বড় বড় বিল্ডিং, এখন কুমিল্লা তো দেখলাম অনেক বিল্ডিং, মানে 10 তলা নিচে কোনো বিল্ডিং নাই, তাই না? কমার্শিয়াল স্পেস দেখা যাচ্ছে একটা বিল্ডিং এ 10,000 স্কয়ার ফিট, এখন 4টা অফিস করছে, তাহলে 2,500 স্কয়ার ফিট, ঠিক আছে? প্রতিটা অফিসে এসি লাগাতে একটা জায়গা আছে, বিল্ডিং কর্তৃপক্ষ একটা করিডোর বারান্দা দিয়ে দিয়েছে। তাহলে আমি একজন ব্যক্তি প্রথম একটা অফিসে এসি লাগাতে গেছি, এখন ওখানে ভাগ করে দেওয়া আছে জায়গা যে 10,000 স্কয়ার ফিট ভাড়া এখানে লাগবে, অত 10,000 স্কয়ার ফিট একসাথে ভাগ করে দেওয়া হয়। তার নরমালি ভাড়া এখানে লাগবে হলো 60 টন এসি, পুরো বিল্ডিং নিয়ে 10,000 স্কয়ার ফিট নিয়ে 60 টন এসি লাগবে। এখন আমি ব্যক্তি একটা অফিসে কাজ করতে গেছি, 5টা এসি লাগাবো, আমি কি করছি, একটা এখানে লাগাচ্ছি, একটা লাগাচ্ছি। এখন বিল্ডিং কর্তৃপক্ষ ওখানে জায়গা দিচ্ছে 4টা অফিস মিলে একটা জায়গা, তাহলে আমাকে কি করতে হবে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী করে কাজ করবো, তাই না? আমি আগে গেছি থেকে একটা করে বসাবো, পরে যখন অফিসের লোক এসে করে বসাবে, উনি এসে কি করতেছে, আপনার পিছনে লাগাই দিচ্ছে, আমার তো জায়গা আসছে না, আমি কি করবো, আমার উপরের মুখে কি করে বসা দিচ্ছি, তখন কিন্তু এসে চলবে না, তাই না? এজন্য আমি এমন ভাবে বসাবো যেন সুন্দর করে চাকা একটা উপর আরেকটা কাট করে বসাতে পারে, তাই না? এবং আরেক যে ফ্লোর আমাদের লাগাতে পারি, আমাদের যেহেতু একটা নিচে যখন ওই কাস্টমার এসি লাগাইছে কোন কোম্পানি, বিল কোম্পানি, কোথায় দিয়েছে, কোথায় ওই শোরুম থেকে ভাই আমার একটু পরিচয় করে দেন, আমি একটু নিবো, তখন দেখা যাচ্ছে আমার নিল আমি লাগাতে আসলাম, তখন লাগাতে আসে তখন দেখা যাচ্ছে আমার লাগাতে হবে, তাই না? এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? খেয়াল রেখে কাজ করলে কিন্তু অনেক সমস্যার সমাধান। অনেক সময় আমার দেখা যায় এমন ভাবে বসাইছে ওই কোনার এসিটা নষ্ট করে সবগুলো এসি নামায়া রুমের ভিতরে আইনা ওই এসিটা খুলে রাখতে হচ্ছে। আসলে এরকম
আমরা এরকম অনেক প্রবলেম পাই, ঠিক আছে? দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের লোকজন পাতার মেইনটেনেন্স থাকে দেখতে হবে। আমরা ভবিষ্যতে কাজ করতে গেলে কি করব? ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। আজ থেকে 100 বছর পরে বাংলাদেশে কি অবস্থা হবে এখন চিন্তা করে কাজ করতে হবে, ঠিক আছে? কিভাবে সেফটি নিব, কিভাবে টুলস নিব, কিভাবে এসি মডেল নির্বাচন করব, কিভাবে এসি টপ নির্বাচন করব। এবার আমরা এখানে পাইপিং এর বিষয়টা আসছে, খুবই গুরুত্বপূর্ণ। পাইপিংটা কি? ইনডোর আউটডোর সাথে যে পাইপ লেগে পাইপিং, তাই না? এই পাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি খালি ইনডোর বসালাম আউটডোর বসালাম, পাইপ ভালোভাবে করলাম না, তাহলে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়, তাই না? আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। এসি যখন হোল করবো ছোট্ট যতটুকু পরিমাণ দরকার তার থেকে একটু বেশি। সাধারণত একটি এসি 500 পর্যন্ত যদি ধরি, গোলা কাটা হলে প্রায় 2.5 ইঞ্চি গোলা কাটা, আমি হোল করার সময় 3 ইঞ্চি গোলা কাটা হোল করবো, ঠিক আছে? অবশ্যই রুম থেকে ঢালু করে হোল করবো, ঠিক আছে? যেটা সুবিধা দেওয়া আছে, এটা সুবিধা কি? বৃষ্টি যখন আসবে তখন পানিটা কিন্তু রুম দিকে আসবে না, রাস্তা যখন করে দেবো পাইপ দিয়ে রুমে কিন্তু ঢুকবে না, তাই না? ঠিক সেইভাবে করবো। এক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে, যখন আউটডোর থাকে উপরে আমি যদি ঢালু করে হোল করি তখন পাইপটা কি করবে? একটু নিচে নামাবো, নামায় ব্যাক করে নিয়ে উপর দিকে উড়াবো, নাহলে কিন্তু বৃষ্টির পানি বেড়ে গেলে কিন্তু এই রুমে পানি চলে আসবে। যত হোল বন্ধ করেন ওদিকে পানি ঢুকবে, তাই না? এই কাজটা করবো। এরপর এসিটা পাইপিংয়ের ক্ষেত্রে একটু দেখি, ইনডোর এবং আউটডোরের যে দুটো পাইপ থাকে, সাকশন একটা ডিসচার্জ, সাকশন এবং ডিসচার্জ এই দুটো পাইপ পাশাপাশি নিব। নিচে রাখবো কি? ড্রেন লাইন, উপরে রাখবো কি? কেবল। সুন্দর করে নিয়ে ট্রেন মেরে মেরে কাজ করবো, বুঝতে পারছি? ঠিক সেইভাবে করে আমরা ছবিতে দেখতেছি, বাস্তবে ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেলে অনেক ভাই আছে পোস্ট করে, অনেক ভাই আছে পোস্ট করে, দেখা যায় যে সব কিছু ঠিক আছে, ওইদিকে তো উদাসীনতা, ড্রেন লাইন উপরে, পানি লাইন নিচে, ড্রেন লাইনের নিচে থাকার কথা সেগুলো উপরে উঠে আসছে, কেবল থাকার কথা উপরে নিচে নামা গেছে, এমন ভাবে র্যাপিং করছেন দেখা যায় গাছের শিকড়ের মতো লাগে, ভালো লাগে না, তাই না? আপনি নিজে একটা কাজ করে দেখেন, ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। একটু কোনো কিছু করবেন না, র্যাপিং করবেন নিজের মতো করে, দেখবেন যে খারাপ লাগে, ঠিক আছে? আমরা চেষ্টা করবো সুন্দর করে করার জন্য। এরপরে দেখেন মেইন বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য একটা ছবি দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে কি একটা সাপের মতো লাগছে টাইপগুলো, নাকি? এর নাম কি? ইউট্যাপ, পিট্যাপ, এভারটেপ রোগ, ঠিক আছে? ওয়েলট্যাপ, যাই যেটা বলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। যেখানে পাইপ গুরুত্ব বেশি থাকে সেখানে এই কাজটা করতে হয়। আমরা গিরিয়েছির সাথে আমরা একটা থেকে দুইজন পর্যন্ত পাইপ থাকে 4 মিটার, প্রায় 14 ফিট, এবং আরেকটা থেকে 5টা পর্যন্ত এসি পাইপ থাকে 5 মিটার, প্রায় 16 ফিট, তাই না? 16 ফিট পাইপ থাকে। এই পাইপের মধ্যে যদি কোনো কাজ করতে হয় তাহলে এগুলো দরকার না। গ্রি বলতেছে যে যেখানে পাইপ গুরুত্ব বেশি সেখানে প্রতি 15 ফিট পর পর শুধুমাত্র 700 পাইপ, যেটা মোটা পাইপ, যেটা 700 পাইপ, সেই পাইপে রেগুলেটর দিতে হবে, বুঝতে পারছি? আমরা কি করি এরকম কেউ করছেন? এই ঘাটগুলো তো কেউ করছেন কিনা? হ্যাঁ, সে করেন নাই, এখন থেকে করতে হবে। কেন করতে হবে একটু বুঝাই বলি। এসির যে একটা কম্প্রেসর থাকে, তাই না? কম্প্রেসরের ভিতরে তেল থাকে, এটা আমরা কি বলি? লুব্রিকেটিং অয়েল, তাই না? গাড়িতে ইঞ্জিন থাকে, ইঞ্জিনে তো তেল থাকে, এটা আমরা কি বলি? মোবিল বলি, তাই না? আসলে কি মোবিল? মোবিলটা ওই ব্র্যান্ডের নাম, তাই না? মোটরসাইকেল চালাই বলে হোন্ডা চালাচ্ছি, আর ওই হোন্ডা না, ওটা তো ব্র্যান্ডের নাম, হোন্ডা কোম্পানি। মোবিল একটা কোম্পানির নাম, কিন্তু আসলে কি ওটা একটা লুব্রিকেটিং অয়েল। এসির সাথে যে তেল থাকে সেটা হলো কি? এটা গ্রেড হলো 68 গ্রেডের তেল। এই তেলটা যখন কম্প্রেসর চলে, কম্প্রেসর থেকে কি ডিসচার্জ হয়, কন্ডেন্সারে যায়, এক্সপানশনে যায়, ইভাপোরেটরে যায়, আবার কম্প্রেসর হয়ে ঢোকে। এর চতুর্পাশে গ্যাসের সাথে কি সে মিশ্রণ হয়ে চলাচল করে, ঠিক আছে? চলাচল করে এখানে কি থাকে? পাইপ লাইনে কোনো জায়গায় তেল জ্বলতে পারে না, যেখানে 15 ফিটের মধ্যে সেখানে কোনো জায়গায় জ্বলতে পারে না, ঠিক আছে? যেখানে দূরত্ব বেড়ে যায় তখন কিন্তু পাইপের ব্যাসার্ধ বেড়ে যায়, ভলিউম বেড়ে যায়, সেখানে ডিসচার্জ পাইপ যেটা বলছিলাম যে ইভাপোরেটর, ঠিক আছে? পাইপটা কম্প্রেসর পর্যন্ত আসতেছে, মোটা পাইপ, তাই না?
সেখানে কি মোটা পাইপ, সেখানে কি ইভাপোরেটর থেকে গ্যাস কি অবস্থায় আসে, কম্প্রেসরে বাষ্প অবস্থায় আসে। বাষ্প ভিতরে দেখতে হবে, বাষ্প থাকে তো ভেসে থাকে, তাই না? গ্যাস কোনো বাষ্প হয়ে থাকে, ভেসে ভাসা অবস্থায় থাকে। ঠিক তেল তো আর বাষ্প হতে পারে না, তেল কি করে তখন পাইপের সাথে যোগের মতো আটকে থাকে, ওই শাখায় তেলটা যোগের মতো আটকে থাকে। আস্তে আস্তে কি হয়, সে পাইপলাইনে পাইপটাকে মোটা থাকে, সেখানে কি করে সে আস্তে আস্তে স্তর করে, যেমন নদীতে কি হয় চর করে না, পাইপের ভিতরে স্তর করে। এক পর্যায়ে কি হয় তেলগুলো কিন্তু আটকে যায়, কি হয় তখন চোকিং সৃষ্টি হয়। ঠিক আছে, এখানে কি বলতেছে যে প্রতি 15 ফিট পর পর যদি আমি ওই শাসন পাইপের মধ্যে ট্যাপ দিই তাহলে কি হবে, এই ছবির মধ্যে এখানে কি হচ্ছে তেলগুলো জমতেছে, জমে জমে এক পর্যায়ে যখন ফুল হয়ে যায় তখন এক ধাক্কা দিয়ে তেলটা উপরে উঠে আসে আর সে জমার সুযোগ পায় না। যদি এটা করি তাহলে আমরা এখানে সুবিধাটা পাবো। এখন এসি যে গাইডলাইন বললাম, ইঞ্জিনিয়ারিং যে গাইডলাইন এটা বললাম অ্যাশে, হ্যাঁ অ্যাশে যারা এগুলোর আবিষ্কারক তারা যে গাইডলাইন, সেই গাইডলাইন যদি না মানি তাহলে তো এসি চলবে না। এসি ক্ষেত্রে যেটা বলা আছে যে ভিএসি লাইফ টাইম হলো প্রায় 20 থেকে 25 বছর। আমি লাইফ টাইম কথা বললাম, লাইফ টাইম পর্যন্ত একটা মেশিন সে 20 থেকে 25 বছর চলবে। এখন দেখা যাচ্ছে 6 মাসের মধ্যে লিক হয়ে যাচ্ছে, 6 মাসের মধ্যে লিক হয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে লিক হয়ে যাচ্ছে। আগে ছিল আর বাইরে গ্যাস, সেই গ্যাসটা প্রেসার ছিল কম, সেই গ্যাসটা প্রেসার ছিল কম, সুবিধা ছিল অনেক, কিন্তু পৃথিবীর অনেক ক্ষতি করে। যার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করে এখন গ্যাসটাকে কি করছে, উন্নত মানের গ্যাস নিয়ে এসেছে আর 32, তাই না? এই গ্যাসটা পৃথিবীর কোনো ক্ষতি করে না, বস্তু উষ্ণতার কোনো ক্ষতি করে না, অল্প কিছু ক্ষতি করে, কিন্তু এই গ্যাসটা কি প্রেসারটা কি বেশি, প্রেসারটা বেশি বেশি করতে যে দেখা যাচ্ছে যে তখন কিন্তু গ্যাসের পরিমাণ কম হয়ে যাচ্ছে। কিন্তু এই যখন যদি প্রসেস না করি তখন কিন্তু তেল এসে কিন্তু গ্যাসে জমতেছে। এই পাশে কনডেন্সার, ওই নাক বরাবর ওই পাশে হলো ক্যাপিলারি আর এই পাশে হলো ইভাপোরেটর। চারটা জিনিস আমাদের জানতে হবে কোনটা কি কাজ। ইনডোর ইউনিটের ভিতরে থাকে ইভাপোরেটর, ইভাপোরেটর থাকে আর কি থাকে, আর কিছু থাকে না। আর বাকি তিনটা জিনিস কম্প্রেসর, কনডেন্সার এবং এক্সপানশন মানে ক্যাপিলারি থাকে আউটডোরের ভিতরে। বুঝতে পারছি? এখন ইনডোর ইউনিটের কাজ হচ্ছে যখন আউটডোর থেকে গ্যাসটা যাচ্ছে সেগুলো বাইরে ক্যাপিলারি থেকে বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু তরল অবস্থায় আস্তে আস্তে মানে প্রেসার কম দিয়ে আস্তে আস্তে করে ইনডোরের ভিতরে ঢুকতেছে। ঠিক আছে, আপনাদের মনে যাচ্ছে ঘুমানো যাচ্ছে সময় ইনডোর ইউনিটে আউটডোর থেকে যে গ্যাসটা ঢুকছে তরল গ্যাস আস্তে আস্তে ধীর গতিতে ঢুকতেছে, ইনডোরের ভিতরে ঢুকলো। ঢোকার মাত্রই তখন কি হয়, গ্যাসটা তরল অবস্থায় থাকার কারণে ধীর গতিতে থাকার কারণে নিম্ন তাপমাত্রা সৃষ্টি হয়। নিম্ন তাপমাত্রা সৃষ্টি হওয়ার কারণে কি হয়, তখন ঢুকতেছে গ্যাসটা, ঘুম থেকে মানুষের তাপমাত্রা টানতেছে, মানে বাতাসটাকে সে শোষণ করতেছে। টানার কারণে কি হচ্ছে, বাষ্পটা তরলটাকে আস্তে আস্তে বাষ্প করে ফেলতেছে। ঠিক আছে, বাষ্প করে সম্পূর্ণ এইভাবে কয়েল ঘুরে আস্তে 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 যখন আউট হয়ে বের হচ্ছে তখন সম্পূর্ণভাবে বাষ্প হয়ে বের হচ্ছে। সেটা হলো কি ইনডোর ইউনিটের কাজ। যদি কোনো কারণে বাষ্প হতে না পারে তার মানে কি হলো, সেখানে সমস্যা আছে। কি সমস্যা? হয় তেল আটকে গেছে, এরকম একটা সমস্যা, অথবা ঘুম থেকে বাতাস আনতে পারতেছে না, এটা সমস্যা। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে কি ওখানে বাষ্প হতে পারতেছে না, অতিরিক্ত তরল মানে থাকার কারণে আইস জমে যাচ্ছে, অনেক গরমের সৃষ্টি হচ্ছে, এমন ভাবে হচ্ছে যে কটক কটক শব্দ করছে, তাই না? ঠিক সেজন্য ইনডোর থেকে বের হতে পারতেছে না, ইনডোর থেকে সে তরল হয়ে থাকতেছে। কম্প্রেসরের কাজ হচ্ছে ইনডোর থেকে যখন বাষ্পটা বের হবে সেই বাষ্পটা এসে সেটা আনবে, অন্যথায় আনবে না। কম্প্রেসরের ভিতরে একটা বোতলের মধ্যে একটা গ্লাস, এটা বলে আমরা অনেকে রিসিভার বলি, আসলে রিসিভার অ্যাকুমুলেটর কাজ হচ্ছে সে শুধু বাষ্প নিবে, তরল নিবে না, ও ধাক্কা দিয়ে বের করে দিবে, যাও তোমার দরকার নাই, আমার আসলে হলো কি তরল, তরল আসবে না, আমি শুধু বাষ্প। এই বাষ্পটা কম্প্রেসর কি করবে, টানবে, আস্তে আস্তে করে টানবে, সে উচ্চ বাসাবে কনডেন্সারে দেবে। এখন বলে যখন আমার তেলটা আমার রুমে মানে যেখানে ইনডোর ইউনিটে তরল হতে পারতেছে না,
তল থেকে বাষ্প করতে পারতেছে না, তখন কিন্তু ইঞ্জিনের ভিতরে প্রেসার কি হচ্ছে, লো প্রেসারের সৃষ্টি হয়ে যাচ্ছে, প্রেসারটা লো হয়ে যাচ্ছে। সে যেখানে ক্যাপিলারি যে কাজ করার কথা ইঞ্জিনে এসে ওই কাজটা হয়ে আছে, তখন কিন্তু আই চলে যাচ্ছে, তাই না? আই চলে যাচ্ছে। আমরা সেই জিনিসটা বুঝলাম, কম্প্রেসরের কাজ হচ্ছে সে শুধু বাষ্পটা টানে, তরলটা টানে না, তাই না? এরপর আসে কন্ডেন্সারে। কন্ডেন্সারে আমরা আগে কন্ডেন্সারে কি হচ্ছে, সে বাষ্প অবস্থায় সে যাচ্ছে, যাওয়ার পরে কন্ডেন্সারের ভিতর দিয়ে এরকম করে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বায়ুমণ্ডলের বাতাস দিয়ে সে বাতাস হওয়ার কারণে সে আস্তে আস্তে কি হচ্ছে, তাপ বর্জন করতেছে, করে সে তরল হচ্ছে। তরল হয়ে পিওর ভাবে যদি বায়ুমণ্ডলের বাতাসটা সে ছাক করতে পারে তাহলে সে তরল হচ্ছে, না হলে কিন্তু ওই ক্যাপিলারি মতো সে বাষ্প হয়ে বেরোতে যাচ্ছে। ক্যাপিলারি ওখানে কি বলবে, সে বলবে যে আমি তো শুধু তরল নেবো, আমি তো বাষ্প নেবো না, বাষ্প চলে যাও, তখন কিন্তু ওখানে হাই প্রেসার সৃষ্টি হয়েছে, তাই না? আমাদের ক্যাপিলারি কাজ হচ্ছে সে তরলকে কি করবে, শুধু তরল নেবে এবং প্রেসার কমায় দিবে, চাপ কমায় দিয়ে প্রেসার কমায় দিবে, দিয়ে সে কি করবে, নিম্ন তাপমাত্রা সৃষ্টি করে আর নিম্ন প্রেরণ করবে। এই হলো একটা সাইকেল। এই সাইকেলটা এখনো অনেকেই ভালো করে বুঝেন নাই, বইয়ে পড়ে নেবেন, মনোযোগ দিয়ে পড়বেন, যখন বুঝবেন তাহলে আমার সব সহজ।